সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অ্যালকিন থেকে যে পার্টটি নিয়ে আলোচনা করব, গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে অ্যালকিন থেকে আজকে আমরা মার্কোনিকভ নিয়ম নিয়ে আলোচনা করব। মার্কোনিকভ নিয়ম, তো মার্কোনিকভ নিয়ম কি এবং কেন এটা প্রয়োজন বা কিভাবে কি ঘটে সেটা বিস্তারিত A to Z জানতে হলে আজকে থাকতে হবে আমাদের সাথে। আমি আছি তোমাদের সাথে, তোমাদের প্রিয় আরজু স্যার। চলো আমরা তাহলে শুরু করি। অ্যালকিনের একটি গুরুত্বপূর্ণ নিয়ম, অ্যালকিনের সংযোজন বিক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ নিয়ম, সেটি হচ্ছে মার্কোনিকভ নিয়ম। তো মার্কোনিকভ নিয়ম করার আগে শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে একটা জিনিস প্রথমেই বলতে চাই। আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা যে অ্যালকিন, যেমন ধরো ইথিন, আমরা জানি যে অ্যালকিনগুলো যুত বা সংযোজন বিক্রিয়া দেয়। অ্যালকিনগুলো যুত বা সংযোজন বিক্রিয়া দেয়। দ্বিবন্ধন যুক্ত যৌগ বা ত্রিবন্ধন যুক্ত যৌগ, অ্যালকিন, অ্যালকাইন, এরা যুত বা সংযোজন বিক্রিয়া দেয়। এটা আমরা তোমাদেরকে আগের ক্লাসেও বলেছি। তো এর সাথে যদি আমরা যে কোনো একটা ধরো যৌগ বা মৌল অ্যাড করলাম, ধরো হাইড্রোজেন অ্যাড করলাম, তা আমরা এই বিক্রিয়াটা গত ক্লাসে দেখেছি। আমরা জানি যে হাইড্রোজেন অ্যাড করলে একটি হাইড্রোজেন এখানে অ্যাড হবে, একটি হাইড্রোজেন এখানে অ্যাড হবে, আমাদের দ্বিবন্ধনটা ভেঙে গিয়ে সিঙ্গেল বন্ধন হয়ে কি হবে, অ্যালকেন হয়ে যাবে। এই যে বিক্রিয়াগুলো, এই বিক্রিয়াগুলো আমরা বলেছি যুত বা সংযোজন বিক্রিয়া, ঠিক আছে? তো অ্যালকিনগুলো সাধারণত যুত বা সংযোজন বিক্রিয়া দেয়, অ্যালকাইনগুলো যুত বা সংযোজন বিক্রিয়া দেয়। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমাদের মার্কোনিকভ নিয়মটা আমাদের কেন লাগছে বা কি কারণে, আমরা সেটা একটু এখন দেখি। তো এইটা জানার জন্য আমাদেরকে দুইটা জিনিস সম্পর্কে জানতে হবে শিক্ষার্থী বন্ধুরা। একটা হচ্ছে অপ্রতিসম অ্যালকিন কোনটা, অপ্রতিসম অ্যালকিন কোনটা, এটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। মানে অপ্রতিসম এই শব্দটা সম্পর্কে আমাদের সাথে, অপ্রতিসম এই শব্দটার সাথে আমাদের পরিচিত হতে হবে। অপ্রতিসম কি সেটার সাথে আমাদের পরিচিত হতে হবে। তো অপ্রতিসম কি সেটা যদি আমরা বুঝতে চাই, আমরা একটু তোমাদেরকে বলি। দেখো, অ্যালকিনে আমরা দ্বিবন্ধন আছে, অ্যালকিনে কি আছে? দ্বিবন্ধন আছে। তো দ্বিবন্ধন বরাবর ধরো আমি এই বরাবর ভাঙলাম, তুমি জাস্ট এই বরাবর তোমার হাতটা রাখো। আমরা এখানে ধরো মার্কারটা রাখলাম, রাখার পর আমরা দেখতে পাচ্ছি লেফট সাইড রাইট সাইড দুইটাতেই সেম CH2। আবার ধরো আমরা একটা অন্য একটা অ্যালকিন লিখি, CH3CH ডাবল বন্ড CH2, এটা হচ্ছে প্রোপিন। তো প্রোপিনে যদি আমরা এই দ্বিবন্ধন বরাবর ধরো আমরা যদি মার্কারটা রাখি বা আমাদের হাতটা কল্পনা করি, আমরা এখানে দেখতে পাচ্ছি বাম পাশে CH3CH, ডান পাশে হচ্ছে CH2। তো দ্বিবন্ধনের দুই পাশে যদি ইকুয়াল না থাকে, অর্থাৎ দ্বিবন্ধনের দুই পাশের মূলক দুইটা যদি ভিন্ন ভিন্ন হয়, দ্বিবন্ধনের দুই পাশের মূলক দুইটা যদি কি হয়, ভিন্ন হয়, তখন সেই অ্যালকিনটাকে আমরা বলবো অপ্রতিসম অ্যালকিন। কি বলবো? অপ্রতিসম। আবার এখানে যে আমরা ইথিন দেখলাম, ইথিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাম পাশেও CH2, ডান পাশেও CH2, সুতরাং এটা একটা প্রতিসম অ্যালকিন। এটা একটা কি সম অ্যালকিন? প্রতিসম অ্যালকিন, তাই তো? তাহলে আমাদের অপ্রতিসম এবং প্রতিসম এই জিনিসটা আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। আমি আরেকটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, খেয়াল করুন। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো এখানে দুটি যৌগ আমরা লিখেছি, দুটি আমরা দেখতে পাচ্ছি অ্যালকিন, যেহেতু এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, তাহলে এটিও অ্যালকিন, এটিও অ্যালকিন, দুইটাই হচ্ছে আমাদের অ্যালকিন। তো দুইটা অ্যালকিনের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই অ্যালকিনটা দ্বিবন্ধনটা আছে 1 নম্বরে, এবং সেই কারণে আমরা এই যৌগটার নাম তোমরা সবাই জানো, আইউপ্যাক পদ্ধতিতে আমরা এই যৌগটার নাম বলবো বিউটিন 1। একইভাবে এখানে দেখো কার্বন 1 2 দুইটার পরে ডাবল বন্ড আছে, এই যৌগটার নাম আমরা বলছি বিউটিন 2, ঠিক আছে? তো বিউটিন 1 এবং বিউটিন 2। এখন এখানের মধ্যে আমরা যদি বিউটিন 1টার কথা চিন্তা করি, খেয়াল করো, ডান পাশে CH2, বাম পাশে হচ্ছে CH3 CH2 CH, তার মানে ডান এবং বাম পাশ দুইটা ভিন্ন, সুতরাং এই হাইড্রোকার্বনটা বা এই অ্যালকিনটা হচ্ছে অপ্রতিসম। এটা হচ্ছে কি? অপ্রতিসম। আর এখানে আমরা দেখতে পাচ্ছি CH3CH ডাবল বন্ড CH CH3, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি দ্বিবন্ধন বরাবর কলমটা ধরি, মার্কারটা ধরি, বামে CH3CH, ডানে CH3, তার মানে দুই পাশেই CH3CH দুই পাশে ইকুয়াল, সুতরাং এই বিউটিন 2টা হচ্ছে প্রতিসম।
তাহলে আমার মনে হয় আমরা প্রতিসম এবং অপ্রতিসম সম্পর্কে ধারণা পেয়ে গেছি শিক্ষার্থী বন্ধুরা। অপ্রতিসম অ্যালকিন মানে হচ্ছে ডাবল বন্ডের দুই পাশে কি থাকলে সেম জিনিস থাকে। অপ্রতিসম অ্যালকিন মানে কি হচ্ছে ডাবল বন্ডের দুই পাশে যদি ইকুয়াল হয় সেম থাকে সেটা হচ্ছে প্রতিসম, আর ডাবল বন্ডের দুই পাশে যদি ইকুয়াল না হয় এরকম ডাবল বন্ডের দুই পাশে সেম না, ধরো এক পাশে যা আছে অন্য পাশে সেম সেটা না, তাহলে সেটাকে আমরা বলবো অপ্রতিসম। এটা হচ্ছে অপ্রতিসম অ্যালকিন, এটা হচ্ছে প্রতিসম অ্যালকিন। আমরা যদি অপ্রতিসম আর প্রতিসম বুঝি তাহলে এবার আমরা মার্কোনিকভ নিয়মের কেন দরকার সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি শিক্ষার্থী বন্ধুরা। খেয়াল করো, আমরা তোমাদেরকে বোঝাই যে কেন আসছে সেটা একটু তোমরা খেয়াল করো। ধরো CH2 ডাবল বন্ড CH2, এটা প্রতিসম নাকি অপ্রতিসম? আশা করি আনসারটা তোমরা বলে ফেলেছো, এটা হচ্ছে প্রতিসম। এখন এর সাথে আমরা ধরো HBr যোগ করলাম। কি যোগ করলাম? HBr। HBr বা হাইড্রোজেন ব্রোমাইড, এটা কি প্রতিসম না অপ্রতিসম? অবশ্যই অপ্রতিসম, কারণ এখানে বন্ধনের দুই পাশে কিন্তু কি ইকুয়াল না, তাহলে এটা একটা অপ্রতিসম বিকারক, তাই না? এটা হচ্ছে একটা অপ্রতিসম বিকারক। এখন আমরা এটা হচ্ছে আমাদের কি প্রতিসম, এটা হচ্ছে আমাদের কি প্রতিসম। তাহলে এই প্রতিসম অ্যালকিনের সাথে যদি অপ্রতিসম বিকারক আমরা যোগ করি, আমরা তো জানি অ্যালকিনগুলো যুক্ত বিক্রিয়া দেয়, সংযোজন বিক্রিয়া দেয়। এখন আমাদের দুইটা ঘটনা হতে পারে, হাইড্রোজেনটা এখানে যুক্ত হবে অথবা ব্রোমিনটা এখানে যুক্ত হবে, এটা হতে পারে। এখন এটা হলে কি হবে? CH2টা হয়ে যাবে CH3 CH2Br, মানে 1 ব্রোমো ইথেন, মানে যোগটা হচ্ছে কি রকম CH3 CH2Br। আবার যদি হাইড্রোজেনটা আমরা এখানে অ্যাড না করে হাইড্রোজেনটা এখানে অ্যাড করি, ব্রোমিনটা আমরা এখানে অ্যাড না করে ব্রোমিনটা আমরা এখানে অ্যাড করি, ঘুরে ফিরে তাও কি হচ্ছে CH3 CH2Br, তার মানে ব্রোমো ইথেনটাই তৈরি হচ্ছে। তাহলে এই প্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের যুক্ত বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়ার বেলায় আমরা যেভাবেই যুক্ত করি না কেন, দুইটা পার্ট আমরা যে অংশেই যুক্ত করি না কেন, উৎপাদ সবসময় কয়টা হয়? একটা হয়। তার মানে কি তৈরি হবে? আমরা বুঝতেছি দুইটা অংশ দ্বিবন্ধনের দুই পাশের কার্বনের সাথে যুক্ত হয়ে যাবে। সেটা ধরো বিউটিনও হতে পারে, যেমন ধরো আমরা বিউটিন 2 যেটা বললাম CH3 CH ডাবল বন্ড CH CH3, আমরা যদি এর সাথে ধরো একটা অপ্রতিসম বিকারক ধরো HBr দিলাম, HBr, তাহলে আমরা এখন এইটা আমরা তো জানি যে আরেকটা জিনিস মনে রাখবো শিক্ষার্থী বন্ধুরা, যে সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে অ্যালকিনের সবসময় দ্বিবন্ধনের পাশে যে দুইটা কার্বন থাকবে, এই দুইটা ওদের সাথে এসে এরা যুক্ত হবে, আর এর পাশের কার্বনগুলোর সাথে কিছুই হবে না। তার মানে সংযোজন হবে শুধুমাত্র দ্বিবন্ধনের পাশের দুইটা কার্বনের সাথে। তাহলে আমাদের এই HBrটা আমরা জানি দুইটা অংশ, একটা H একটা Br, সেটা একটা H আর একটা Br এসে এই দুইটা কার্বনের সাথেই যুক্ত হবে। এখন H যদি এখানে যুক্ত হয়, H যদি এখানে যুক্ত হয়, তাহলে তৈরি হচ্ছে কি CH3 CH2 CHBr CH3, মানে কি তৈরি হচ্ছে CH3 CH2 CH এর সাথে Br, এরপরে CH3। যদি Hটা এখানে যুক্ত হয় তাহলে এটা হচ্ছে, কিন্তু যদি Hটা এখানে হতো তাহলে কি হতো CH3 CH Br CH2 CH3, এরকম হইতো না? এখন দেখো H এই কার্বনে হলে এটা, H যদি এই কার্বনে হয় ডান পাশের কার্বনটাতে তাহলে এটা। এখন যে যৌগটাই আমরা ধরি না কেন, আমরা আইইউপ্যাক নামকরণ তো আমরা জানি, সবসময় লম্বা কার্বন শিকল চিহ্নিত করতে হবে, এরপরে যে পাশ থেকে কার্বন মানে পার্শ্ব শিকলকে কাছে পাওয়া যায়। সুতরাং আমরা এই যৌগটার ক্ষেত্রে যদি নামকরণ করি আমরা কিন্তু এই পাশ থেকেই নাম্বারিং করব। কিরকম 1 2 3 4, তার মানে এই যৌগটাকে আমরা বলতে পারি 2 ব্রোমো বিউটেন, 2 ব্রোমো বিউটেন। একইভাবে শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এই যৌগটার নামকরণ করি তখন নাম্বারিং আবার বাম দিক থেকে হবে। কেন? কারণ বাম দিক থেকে আমরা ব্রোমিনটাকে কাছে পাচ্ছি, তাহলে এইটাও তখন কি হবে 1 2 3 4, তখন এটার নাম হবে তাও 2 ব্রোমো বিউটেন। তার মানে যৌগ এটা হোক বা এটা হোক দুইটাই কিন্তু সেম যৌগ। কি যৌগ? সেম যৌগ 2 ব্রোমো বিউটেন। তার মানে আমাদের উৎপাদ আমরা বলতে পারি একটাই 2 ব্রোমো বিউটেন। তার মানে এই যে দেখো প্রতিসম অ্যালকিনের সাথে আমি ইথিন দিয়ে বুঝাইলাম, বিউটিন দিয়ে বুঝাইলাম। প্রতিসম অ্যালকিনের সাথে আমরা যদি অপ্রতিসম বিকারক মানে HBr যোগ করি তাহলে আমরা কোনো প্রবলেমে পড়ছি না, আমাদের উৎপাদ একটাই হচ্ছে।
ব্রোমোইথেন অথবা ব্রোমোবিউটেন, একটাই হচ্ছে, মানে আমাদের উৎপাদের কোনো ভেরিয়েশন হচ্ছে না, যে কারণে আমাদের কোনো প্রবলেম হচ্ছে না। বাট প্রবলেম হচ্ছে আমরা যদি প্রতিসম অ্যালকিন না নিই, অপ্রতিসম অ্যালকিন নিই, এবং অপ্রতিসম অ্যালকিনের সাথে যদি আমরা অপ্রতিসম বিকারক ধরো HBr বা HCl এগুলো যোগ করি, তখন কিন্তু আমরা একটা প্রবলেমে পড়ে যাব। সেই প্রবলেমটা কি আমরা একটু দেখি। প্রবলেমটা কি আমরা একটু দেখি শিক্ষার্থী বন্ধুরা। ধরো আমরা একটি অপ্রতিসম অ্যালকিন নিলাম, CH3 CH ডাবল বন্ড CH2। এটা একটা অপ্রতিসম অ্যালকিন। কেন আমি শুরুতেই বলেছি যে দেখো দ্বিবন্ধনের দুই পাশে কিন্তু ভিন্ন, এক পাশে CH2 এক পাশে CH3 CH, তার মানে দুই পাশে যেহেতু ভিন্ন সুতরাং এটি একটি অপ্রতিসম অ্যালকিন। এর সাথে আমরা একটি অপ্রতিসম বিকারক ধরে HBr দিলাম, তাহলে এটা হচ্ছে অপ্রতিসম, আমাদের এটাও হচ্ছে অপ্রতিসম। তাহলে আমাদের দেখা গেল অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের আমরা বিক্রিয়া করলাম, অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের আমরা যুক্ত বিক্রিয়া করলাম। এবার আমরা একটা প্রবলেমে পড়বো শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, ভালো করে খেয়াল করো। আচ্ছা, এই অ্যালকিনটার যদি আমরা নামকরণ করি, নাম্বারিং করি কার্বনে, আমরা তো জানি যে যে পাশ থেকে দ্বিবন্ধনকে কাছে পাওয়া যাবে সেই পাশ থেকে আমরা নাম্বারিং করব। তাহলে এটা হবে আমাদের 1 নাম্বার কার্বন, এটা হবে 2 নাম্বার কার্বন, এটা হবে 3 নাম্বার কার্বন, তাই না? এখন খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সংযোজন, আমরা জানি অ্যালকিন সবসময় সংযোজন বিক্রিয়া দিবে, অ্যালকিন সবসময় কি দিবে? সংযোজন বিক্রিয়া দিবে। এখন আমাদের হাইড্রোজেনটা যদি 1 নম্বরে যুক্ত হয় কার্বন 1 নাম্বারটার সাথে, তাহলে ব্রোমিনটা অবশ্যই 2 নাম্বারের সাথে হবে, কারণ আমরা একটু আগে বলেছি সংযোজন সবসময় দ্বিবন্ধনের পাশে যে দুইটা কার্বন আছে তাদের মধ্যেই হবে। তাহলে আমাদের হাইড্রোজেনটা যদি 1 নাম্বার কার্বনে যুক্ত হয়, ব্রোমিনটা হবে 2 নাম্বারে, তখন আমাদের কি যৌগ তৈরি হচ্ছে খেয়াল করো, CH3 CH, এই 2 নাম্বারের সাথে ব্রোমিন, আর তখন 1 নাম্বারের সাথে হাইড্রোজেন হওয়া মানে এখানে CH3 হয়ে যাবে। আবার আমাদের হাইড্রোজেনটা যদি, তার মানে এখানে আমাদের হাইড্রোজেনটা কোথায় অ্যাড হয়েছে? কার্বন কত নম্বরে? 1 নম্বরে। আবার আমাদের এই হাইড্রোজেন আয়নটা যদি 2 নাম্বার কার্বনের সাথে অ্যাড হয়, ভালো করে খেয়াল করো, হাইড্রোজেন আয়নটা যদি 2 নাম্বার কার্বনের সাথে অ্যাড হয়, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? CH এর জায়গায় হয়ে যাবে CH2, তখন ব্রোমিনটা আসবে এই CH2 এর সাথে 1 নাম্বার কার্বনের সাথে, তখন যৌগ কি হচ্ছে? CH3 CH2 CH2 Br। তার মানে হাইড্রোজেন যদি 1 নাম্বার কার্বনে যুক্ত হয় তখন তৈরি হচ্ছে এই যৌগটা, হাইড্রোজেন যদি 2 নাম্বার কার্বনে যুক্ত হয় তখন তৈরি হচ্ছে এই যৌগটা। এখন আমরা দুইটা যৌগের একটু আইইউপেক পদ্ধতির নামটা দেখি। আমরা দেখতেছি এই যৌগটাতে লম্বা কার্বন ছিল 3 কার্বন বিশিষ্ট, তাহলে 3 কার্বন বিশিষ্ট আমরা এই পাশ থেকে নাম্বারিং করি বা এই পাশ থেকে যে পাশে করি, ব্রোমিনটাকে 2 নাম্বারে পাবো। তাহলে এই যৌগটার নাম হচ্ছে 2-ব্রোমো-প্রোপেন, 2-ব্রোমো-প্রোপেন। আর এই যৌগটার নাম আমরা নাম্বারিং করলে অবশ্যই বা ডান পাশ থেকে করতে হবে, কারণ ব্রোমিনটা 1 নাম্বার কার্বনের সাথে আছে। এই যৌগটার নাম হচ্ছে 1-ব্রোমো-প্রোপেন, 1-ব্রোমো-প্রোপেন। তাহলে দেখো এটা হচ্ছে 2-ব্রোমো-প্রোপেন, এটা হচ্ছে 1-ব্রোমো-প্রোপেন। শিক্ষার্থী বন্ধুরা, আমি মাত্র একটু আগে দেখাইলাম তোমাদেরকে, সেটা হচ্ছে আমরা যদি প্রতিসম অ্যালকিনের সাথে HBr এর বিক্রিয়া ঘটাইছিলাম, সেখানে আমরা দেখেছি যেভাবেই করি না কেন আমরা উৎপাদ একটাই পাচ্ছি, আমাদের কোনো ঝামেলা হচ্ছে না। বাট আমরা যখন অপ্রতিসম অ্যালকিনের সাথে, অপ্রতিসম মানে দ্বিবন্ধনের দুই পাশে ইকুয়াল না, এই অপ্রতিসম অ্যালকিনের সাথে যখন আমরা অপ্রতিসম একটা বিকারক লাইক HBr অ্যাড করলাম, তখন যৌগ বিক্রিয়ার ফলে কিন্তু আমাদের যে দুইটা যৌগ পসিবল, দুইটাই কিন্তু ভিন্ন যৌগ। দুইটাই কি যৌগ? ভিন্ন যৌগ। এবার কোনটা তৈরি হবে এটা নিয়ে আমরা কি করে গেলাম? দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম। কিন্তু যখন প্রতিসম ছিল, অপ্রতিসম ছিল না অ্যালকিনটা, তখন তো ঝামেলা হয়নি, তখন তো একটাই যৌগ তৈরি হয়েছে। এখন অপ্রতিসম অ্যালকিন নেওয়ার ফলে দেখা গেল দুইটা যৌগ পসিবিলিটি চলে আসে, এবং দুইটা যৌগ দুইটা ভিন্ন নাম, তার মানে দুইটা যৌগই আলাদা। তাহলে কোন যৌগটা তৈরি হবে, কোন যৌগটা তৈরি হবে, এটাই আমাদেরকে এখান থেকে আমাদেরকে বের করতে হবে। এখন কোন যৌগটা তৈরি হবে এইটা বোঝার জন্যই আমাদের যে নীতিটি রয়েছে জৈব রসায়নে, সেই নীতিটার নামই হচ্ছে মার্কোনিকভ নীতি। আমি কি মার্কোনিকভ নীতি কেন প্রয়োজন এটা কি আমি বুঝাইতে পারছি? আমার মনে হয় বুঝাইতে পারছি। মার্কোনিকভ নীতি প্রয়োজন আমাদের এরকম অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের যখন যুত বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া হবে,
তখন কোন যৌগটা তৈরি হবে সেটা জানার জন্যই আমাদের মার্কোনিকভ নীতি প্রয়োজন। না হলে আমাদের দেখো, যদি আমাদের দুইটা যৌগ তৈরি না হতো তাহলে মার্কোনিকভ নীতির প্রয়োজন ছিল না। যেমন প্রতিসম অ্যালকিনের বেলায় আমরা দেখিয়েছি একটাই যৌগ তৈরি হচ্ছে, সেই সমস্ত যৌগের ক্ষেত্রে মার্কোনিকভ নিয়মের প্রয়োজন নাই। সেই সমস্ত যৌগের ক্ষেত্রে মার্কোনিকভ নিয়মের প্রয়োজন নাই। শুধুমাত্র অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বেলায় মার্কোনিকভের নিয়ম প্রয়োজন। মার্কোনিকভের নিয়ম প্রয়োজন, ঠিক আছে। এখন আসো, আমাদের কোনটা এখানে বেশি বেশি তৈরি হবে, কোন যৌগটা আমাদের এখানে বেশি বেশি তৈরি হবে সেটা আমাদেরকে মার্কোনিকভ, বিজ্ঞানী মার্কোনিকভ উনি বলে গিয়েছে। তো ওনার কথা মতো এই বিক্রিয়ায় প্রথম যেটা আমাদের 2-ব্রোমোপ্রোপেন, এটা তৈরি হবে ম্যাক্সিমাম, মানে শতকরা প্রায় 90% যৌগ হবে এটা। তার মানে 90% যৌগ, যদি 10টা যৌগ তৈরি হয় তার মধ্যে 9টাই হবে এটা, আর শতকরা 10% যৌগ তৈরি হবে এটা, ঠিক আছে। তার মানে মার্কোনিকভের নীতি অনুযায়ী আমাদের প্রধান উৎপাদটা কোনটা, এই 2-ব্রোমোপ্রোপেন। 2-ব্রোমোপ্রোপেন, ঠিক আছে, 2-ব্রোমোপ্রোপেন। এখন তোমরা বলতে পারো স্যার তাহলে মার্কোনিকভ নীতি আমাদেরকে কি বলছে। আমি একটু এবার বইয়ের ভাষায় বলি, ভালো করে খেয়াল করো। বইয়ের ভাষায় আমরা একটু দেখি, আমাদের এইটা প্রধান উৎপাদ যে হয়েছে এটাতে কি হয়েছিল, H+ আয়নটা কত নাম্বার কার্বনের সাথে যুক্ত হয়েছিল, 1 নাম্বার কার্বনের সাথে, 1 নাম্বার কার্বনের সাথে। এখন একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই 1 নাম্বার কার্বনের সাথে হাইড্রোজেন আছে কয়টা, 2টা। 2 নাম্বার কার্বনের সাথে হাইড্রোজেন আছে কয়টা, 1টা। এখন আমরা যদি একটু মজা করে বলি কোনটা ধনী কোনটা গরিব, এখানে গরিব হচ্ছে কোনটা, 2 নাম্বারটা, কারণ ওর কাছে একটা হাইড্রোজেন আছে। বড় লোক হচ্ছে কোনটা, সরি গরিব হচ্ছে কোনটা, 2 নাম্বারটা, ওর কাছে একটা হাইড্রোজেন আছে। বড় লোক হচ্ছে কোনটা, 1 নাম্বার কার্বনটা, কারণ ওর কাছে কয়টা হাইড্রোজেন আছে, 2টা হাইড্রোজেন আছে। তার মানে এই দ্বিবন্ধনের পাশের 2টা কার্বনের মধ্যে আমরা বলতে পারি 1 নাম্বার কার্বনটা বড় লোক, 2 নাম্বার কার্বনটা কি, গরিব। এখন মার্কোনিকভ নীতি বলছে সবসময় যখন এইরকম অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়া হবে, তখন সবসময় এই বিকারকের হাইড্রোজেনটা যে কার্বনের সাথে হাইড্রোজেন বেশি আছে ওই হাইড্রোজেনটা ওইখানে আসবে। মানে কি, দ্বিবন্ধনের পাশে যে 2টা কার্বন আছে, এই 2টা কার্বনের মধ্যে যেটার কাছে হাইড্রোজেন বেশি, বিকারকের হাইড্রোজেনটাও তার কাছেই আসবে। এটা হচ্ছে মার্কোনিকভের নীতি, ঠিক আছে। মানে যার আছে তাকে আরো দাও, এর 2টা হাইড্রোজেন আছে আরো দাও, হাইড্রোজেন দাও। এই জন্য মার্কোনিকভ নীতি সংক্ষেপে আমরা এইভাবে বলি যে অনেকটা ওনার নীতিটা হচ্ছে অনেকটা বড় লোককে আরো বড় লোক করে দেওয়া, ধনীকে আরো ধনী করে দেওয়া, ঠিক আছে। বড় লোককে বড় করে দেওয়া বা ধনীকে আরো ধনী করে দেওয়া। এখন এটা হচ্ছে মার্কোনিকভের নীতি। তার মানে মার্কোনিকভের নীতির অনেকটা মূল কথা হচ্ছে তেলে মাথায় তেল দেওয়া। কি দেওয়া, তেলে মাথায় তেল দেওয়া, বা ধনীর আরো ধনী হওয়া। তার মানে মার্কোনিকভ নীতির মূল কথা কি, দ্বিবন্ধনের পাশে যে কার্বনটাতে বেশি হাইড্রোজেন থাকবে, বিকারকের হাইড্রোজেনটা সেখানে দিই। তাহলে বিকারকের হাইড্রোজেনটা যদি আমরা এখানে দিই, ব্রোমিনটা অবশ্যই এখানে হবে, তখন যে যৌগটা তৈরি হবে সেটাই হবে সবচেয়ে ম্যাক্সিমাম 90%, এবং এটাই হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট বা প্রধান উৎপাদ। এটাই হচ্ছে মার্কোনিকভ নীতি। এখন প্রশ্ন হচ্ছে স্যার মার্কোনিকভ কি এভাবে বলে গেছে, তেলে মাথায় তেল দাও, তেলের মাথায় তেল দাও, অথবা বড় লোককে আরো বড় লোক বানাই দাও, এভাবে বলছে না? মার্কোনিকভ এভাবে বলে নাই। মার্কোনিকভ অফিসিয়ালি রুলটা দিছে এভাবে যে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের সংযোজন বা যৌথ বিক্রিয়ার সময় বিকারকের ঋণাত্মক অংশটি, মানে হচ্ছে Br মাইনাস, যেটা নেগেটিভ অংশ থাকবে, সেটা সবসময় দ্বিবন্ধনযুক্ত যে কার্বনের সাথে হাইড্রোজেন কম সেখানে যাবে। আর বিকারকের ধনাত্মক অংশটি মানে H+ আয়নটা যে কার্বনের সাথে হাইড্রোজেন বেশি সবসময় সেখানেই যুক্ত হবে। উনি বলেছে সুন্দর করে বইয়ের ভাষায় যে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের যৌথ বিক্রিয়ার সময় বিকারকের ধনাত্মক অংশটি অর্থাৎ H+ আয়নটি সবসময় দ্বিবন্ধনের যে কার্বনটাতে হাইড্রোজেন বেশি আছে সেখানে যাবে, আর ঋণাত্মক অংশটি সবসময় যেখানে হাইড্রোজেন কম আছে সেখানে যাবে। এটাকে আমরা মনে রাখার জন্য সংক্ষেপে বলছি মার্কোনিকভ নিয়ম মানেই মনে রাখবা তেলে মাথায় তেল দেওয়া বা ধনীর আরো ধনী হয়ে যাওয়া। তবে এই নিয়মটা কখন খাটবে মনে থাকবে তো, শুধুমাত্র অপ্রতিসম অ্যালকিন হলে, শুধুমাত্র অপ্রতিসম অ্যালকিন হলে, আবার প্রতিসম হলে কিন্তু হবে না। অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের যৌথ বিক্রিয়ার সময় এই মার্কোনিকভ নীতিটা কি হয়, ফলো হয়। তার মানে আমাদের এখানে উৎপাদ হবে টোটাল
এই দুইটার মধ্যে 90% হবে এটা, 10% হবে এটা। অর্থাৎ আমাদের যদি 10টা যৌগ তৈরি হয় এই বিক্রিয়ার ফলে, তাহলে 9টা হবে 2 ব্রোমোপ্রোপেন, একটা হবে 1 ব্রোমোপ্রোপেন। আমি মনে হয় বুঝাইতে পারছি যে মার্কোনিকভ নীতি কি। এবার আসে এই বিক্রিয়াটার কৌশল। শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু তোমাদেরকে যদি এই বিক্রিয়াটার কৌশল দেখেন যে বিক্রিয়াটা আসলে কিভাবে ঘটে, আমি নাম হচ্ছে তোমাদেরকে কৌশলটা দেখাই দিচ্ছি, খেয়াল করো। এই বিক্রিয়াটার কৌশল কিভাবে ঘটে খেয়াল করো। আমরা যদি মেকানিজম বা কৌশল নিয়ে আলোচনা করি এই বিক্রিয়াটা 3টা ধাপে ঘটে। কয়টা ধাপে ঘটে? 3টি ধাপে ঘটে। এই বিক্রিয়াটা 3টা ধাপে ঘটে। নাম্বার 1, তোমাদেরকে আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে বলেছি, তোমাদের মনে আছে না দেখো, যে দ্বিবন্ধনের মধ্যে ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকে। দ্বিবন্ধনের মধ্যে কি হয়? ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকে। তো ইলেকট্রনের ঘনত্ব যেখানে বেশি থাকে সেখানে তো ইলেকট্রোফাইলগুলো অ্যাটাক করবে, তাই না? তো এখন এখানে যদি অ্যাটাক করতে হয় তাহলে অবশ্যই ইলেকট্রোফাইল তৈরি হইতে হবে। তো ইলেকট্রোফাইল তৈরি করবে কি? এই HBr। প্রথম অংশে এই H এবং Br এদের সংসারটা ভেঙে যাবে। আমরা জানি ব্রোমিনটা অধিকতর ঋণাত্মক, ব্রোমিন এখানে শেয়ারকৃত ইলেকট্রনগুলোকে নিজের কাছে টেনে নিবে, টেনে নিয়ে এখানে H প্লাস হয়ে যাবে আর Br কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। H প্লাস হয়ে যাবে আর Br কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে আমাদের এখানে H প্লাস হলো, Br মাইনাস হলো। এখন এখানের মধ্যে কোনটা ইলেকট্রোফাইল তোমরা একটু বলো তো। ভিডিওটা এখানে পজ করে আনসারটা চিন্তা করে ফেলো কোনটা ইলেকট্রোফাইল। এবার আমি আনসারটা বলছি, খেয়াল করো। আনসারটা হচ্ছে এখানে ইলেকট্রোফাইলটা হচ্ছে H প্লাস। আমরা জানি যাদের ইলেকট্রনের ঘাটতি আছে, যারা ইলেকট্রনের মধ্যে আকৃষ্ট হয়, তারাই হচ্ছে ইলেকট্রোফাইল। সুতরাং এখানে H প্লাসটা হচ্ছে ইলেকট্রোফাইল। তাহলে আমাদের প্রথম স্টেপে কি হলো? HBrটা ভেঙে H প্লাস হলো, Br মাইনাস হলো। এবার আসো দ্বিতীয় স্টেপ। দ্বিতীয় স্টেপে আমাদের বিক্রিয়কটা কি ছিল? প্রোপিন, তাই না? আমরা প্রোপিন লিখলাম CH3 CH ডাবল বন্ড CH2। এখন প্রোপিনে তোমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা, দ্বিবন্ধনের পাশের কার্বন 1 নাম্বার এবং 2 নাম্বার কার্বন। তা আমরা তো জানি যে দ্বিবন্ধনের পাশে যে 2টা কার্বন আছে সেখানে ইলেকট্রনের ঘনত্ব বেশি, যেহেতু দ্বিবন্ধন আছে। এখন হাইড্রোজেন আয়ন কিন্তু 1 নাম্বার কার্বনও অ্যাটাক করতে পারে, 2 নাম্বার কার্বনও অ্যাটাক করতে পারে। তাহলে হাইড্রোজেন আয়ন কি করলো? প্রথমে ধরো 1 নাম্বার কার্বনে H প্লাস আয়নটা কি করলো? অ্যাটাক করলো। H প্লাস আয়নটা যদি এই 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, H প্লাস আয়নটা যদি 1 নাম্বার কার্বনেই অ্যাটাক করে, তাহলে আমাদের কি তৈরি হচ্ছে খেয়াল করো? CH3 CH CH3, তাই না? এই যে H প্লাস আয়নটা 1 নাম্বার কার্বনে যুক্ত হলো, তখন যোজনী মিলানোর জন্য, এই কার্বনের যোজনী মিলানোর জন্য এখানে ডাবল বন্ডটা হয়ে গেল সিঙ্গেল বন্ড। এখন মাঝখানের কার্বনটা খেয়াল করো, মাঝখানের কার্বনটা দুই দিকে 2টা হাত এবং একটা হাইড্রোজেন, 3 হয়েছে, 4 হয়নি। তখন মাঝখানে কার্বনটা ঘাটতি থাকার কারণে এই H প্লাস এর প্লাস চার্জটা তার উপরে যাবে, ঠিক আছে? তাহলে তৈরি হবে CH3 CH CH3, CH এর উপরে একটা প্লাস। তোমাদেরকে আমি বলেছিলাম শিক্ষার্থী বন্ধুরা আমাদের বেসিক ক্লাসে যে কার্বনের উপরে ধনাত্মক চার্জ থাকলে এগুলোকে বলা হয় কার্বো ক্যাটায়ন। কার্বনের উপরে ধনাত্মক চার্জ থাকলে এগুলোকে বলা হয় কার্বো ক্যাটায়ন। সুতরাং এটা একটা কার্বো ক্যাটায়ন। তার মানে হাইড্রোজেন আয়ন 1 নাম্বার কার্বনে অ্যাটাক করার ফলে একটা কার্বো ক্যাটায়ন উৎপন্ন হলো। সেই কার্বো ক্যাটায়নটা কয় ডিগ্রি? আবারও বলছি, এই কার্বো ক্যাটায়নটা কয় ডিগ্রি? ভিডিওটা পজ করে চিন্তা করে ফেলো, তারপরে আমি আনসারটা বলে দিচ্ছি। ভিডিওটা এই জায়গায় পজ করে চিন্তা করে এই কার্বো ক্যাটায়নটা কয় ডিগ্রি? উত্তরটা হচ্ছে এই কার্বো ক্যাটায়নটা 2 ডিগ্রি। কারণ আমরা জানি 2টা মিথাইল গ্রুপ আছে, সুতরাং এটা একটা 2 ডিগ্রি কার্বো ক্যাটায়ন। এবার আসো, আমাদের ঘটনা তো উল্টো হইতে পারত। হাইড্রোজেন আয়ন শুধু 1 নাম্বার কার্বনে, 2 নাম্বার কার্বনেও তো অ্যাটাক করতে পারতো, যেহেতু দুইজনের কাছেই ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি আছে, দুইজনের পাশেই মাঝখানেই ডাবল বন্ড আছে, তাই না? তো হাইড্রোজেন আয়ন যদি 2 নাম্বার কার্বনে অ্যাটাক করে তাহলে ঘটনা কি হয় দেখো। তখন হাইড্রোজেন আয়ন এই 2 নাম্বার কার্বনের সাথে যুক্ত হলে কি হচ্ছে? CH3 CH2, ডাবল বন্ডটা তখন সিঙ্গেল হয়ে যাবে যোজনী মিলানোর জন্য, এখানেও হবে CH2। এবার এই কার্বনের যোজনী কিন্তু মিলে নাই, তখন এর উপরে কিন্তু কি হবে? প্লাস হবে। তার মানে এটাও একটা কার্বো ক্যাটায়ন। তার মানে এটাও একটা কি? কার্বো ক্যাটায়ন। কিন্তু এখানে মিথাইল গ্রুপ আছে কয়টা? একটা, সেই জন্য এটা 1 ডিগ্রি কার্বো ক্যাটায়ন। তার মানে আমরা বুঝলাম মার্কোনিকভের নীতিতে প্রথমে HBrটা ভেঙে H প্লাস আর Br মাইনাস হলো, ইলেকট্রোফাইল হলো। এবার ইলেকট্রোফাইল হলো, নিউক্লিওফাইল হলো। ব্রোমিনটা তো নিউক্লিওফাইল যেহেতু মাইনাস। এখন দ্বিতীয় ধাপে গিয়ে এই H প্লাস আয়নটা মানে ইলেকট্রোফাইলটা এই প্রোপিনের ইলেকট্রন বেগের ঘনত্ব যেহেতু 1 নাম্বার এবং 2 নাম্বার কার্বনের মধ্যে বেশি, সেজন্য H প্লাস আয়নটা 1 নাম্বার কার্বন এবং 2 নাম্বার কার্বনের মধ্যে কি করলো? অ্যাটাক করলো। H প্লাস আয়ন 1 নাম্বার কার্বনে অ্যাটাক করলে আমরা দেখছি একটা কার্বো ক্যাটায়ন হচ্ছে, 2 নাম্বার কার্বনে অ্যাটাক করলে একটা কার্বো ক্যাটায়ন হচ্ছে। 1 নাম্বার কার্বনে অ্যাটাক করলে যে কার্বো ক্যাটায়নটা হচ্ছে সেটা হচ্ছে 2 ডিগ্রি, 2 নাম্বার কার্বনে অ্যাটাক করলে যে কার্বো ক্যাটায়নটা হচ্ছে সেটা হচ্ছে 1 ডিগ্রি। এটুকু বুঝছি আমরা 2টা ধাপ।
এবার একটু খেয়াল করো, আমাদের ওই বেসিক ক্লাসে আমরা বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা দেখো, 2 ডিগ্রি 3 ডিগ্রি 1 ডিগ্রি এই তিনটা কার্বোক্যাটায়নের মধ্যে সবচেয়ে বেশি স্থিতিশীল 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে আমাদের 2 ডিগ্রি এবং 1 ডিগ্রির মধ্যে সবচেয়ে বেশি স্থিতিশীল কে? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে আমাদের H+N যখন প্রোপিনে অ্যাটাক করছে তখন আমাদের এই দুইটা কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়েছে মিশ্রণে। কিন্তু এই দুইটা কার্বোক্যাটায়নের মধ্যে তোমাদেরকে আমি এটাও বলেছিলাম যে কার্বোক্যাটায়নগুলো একটা বিক্রিয়ার মধ্যবর্তী অবস্থা, এরা কখনো পার্মানেন্ট অবস্থা না, এরা তৈরি হওয়ার কিছুক্ষণ পরে আবার অন্য কারোর সাথে যুক্ত হয়ে উৎপাদ করে ফেলে, যৌগ গঠন করে ফেলে। এই দুইটা কার্বোক্যাটায়নের মধ্যে আমরা জানি 2 ডিগ্রিটা বেশি স্টেবল, সেই জন্য দেখা যাবে 2 ডিগ্রিটা অনেকক্ষণ ধরে স্টে করবে। কিন্তু 1 ডিগ্রিটা দেখা যাবে তৈরি হওয়ার সাথে সাথেই আবার কারো না কারোর সাথে যুক্ত হয়ে যাবে। 1 ডিগ্রিটা তৈরি হওয়ার সাথে সাথেই দেখা যাবে আবার কারো না কারোর সাথে যুক্ত হয়ে গেছে অথবা কোনো একটা যৌগ হয়ে গেছে। কিন্তু 2 ডিগ্রিটা যেহেতু বেশি স্থিতিশীল, 2 ডিগ্রিটা অনেকক্ষণ ধরে স্টে করবে। এখন আসো খেয়াল করো আমাদের 3 নাম্বার স্টেপ, 3 নাম্বার ধাপে কি হয়। আমাদের এই যে প্রথমে HBr ভেঙে যে H+ আর Br মাইনাস হয়েছে, H+টাকে তাহলে অ্যাটাক করে কি বলে তোমার কার্বোক্যাটায়ন তৈরি করলো। তো Br মাইনাসটা আছে না, নিউক্লিওফাইল ব্রোমিনটা আছে না। এখন ব্রোমিন গুলো ধরো, আচ্ছা এখানে আরেকটা কনফিউশন ক্লিয়ার করো, অনেকের মনে হইতে পারে স্যার H+N তো একটা H+N 1 নাম্বার কার্বনে অ্যাটাক কিভাবে করছে, 2 নাম্বার কার্বনে অ্যাটাক কিভাবে করছে। আমরা তো তোমাকে এখানে মেকানিজম দেখাচ্ছি, আমাদের যখন আমরা বিক্রিয়া করব সেখানে কি হাইড্রোজেন ব্রোমাইড আমরা গুণে গুণে একটাই দিব, সেখানে হাইড্রোজেন ব্রোমাইড অসংখ্য থাকবে, প্রোপিন অসংখ্য থাকবে, তখন অনেকগুলো হাইড্রোজেন ব্রোমাইড থেকে অনেকগুলো H+N হবে। তখন কেউ 1 নাম্বার কার্বনে অ্যাটাক করবে, কেউ 2 নাম্বার কার্বনে অ্যাটাক করবে, করলে কোথাও 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে, কোথাও 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে। তো 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তো কম স্থিতিশীল, সে দেখা যাবে তখন অন্য কারোর সাথে আবার যৌগ হয়ে যাচ্ছে। কিন্তু 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন দেখা যাবে অনেকক্ষণ ধরে স্টে করতেছে। তখন এই যে HBr গুলো ভেঙে ভেঙে যে ব্রোমিন মাইনাস গুলো হবে, তারা তো দলে দলে এবার আসবে, মাইনাস তো প্লাসের প্রতি আকৃষ্ট হয়, এবার ব্রোমিন গুলো আসবে প্লাসের সাথে যুক্ত হতে এসে ভালো করে খেয়াল করো, ওরা কি এই 1 ডিগ্রিটাকে বেশি পাবে নাকি 2 ডিগ্রিটাকে বেশি পাবে? অবশ্যই 2 ডিগ্রিটাকে বেশি পাবে, কারণ 2 ডিগ্রি বেশি স্থিতিশীল না। তো ব্রোমিন গুলো আসছে ধরো দাওয়াত খাইতে আসতেছে কোথায়, কার্বোক্যাটায়নের বাড়িতে। এখন দেখা যাবে কার্বোক্যাটায়নের বাড়িতে আসার সময় ব্রোমিন গুলো দেখা যাবে 1 ডিগ্রি তো ভ্যানিশ হয়ে গেছে, 2 ডিগ্রিটাই আছে শুধু। তো ব্রোমিন গুলো এসে এসে ওর সাথে যুক্ত হবে, বলবে আসো আসো আমরা উৎপাদ করি, আসো আমরা যুক্ত হই। তার মানে ব্রোমিন গুলো এসে বেশি বেশি কাকে পাচ্ছে, এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটাকে পাচ্ছে। ব্রোমিন গুলো এসে বেশি কাকে পাচ্ছে, এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটাকে পাচ্ছে। তখন ব্রোমিন গুলো বা নিউক্লিওফাইল গুলো এখানে 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে আমাদের CH3 CH Br CH3 অর্থাৎ 2 ব্রোমোপ্রোপেনটা তৈরি করবে, যেটা আমাদের এখানে কি ছিল, ম্যাক্সিমাম প্রোডাক্ট ছিল। তার মানে এখান থেকে আমরা আরো একটা জিনিস শিখলাম যে আমাদের মার্কোনিকভ নিয়মে 2 ব্রোমোপ্রোপেনটা 90% তৈরি হয়েছিল আর 1 ব্রোমোপ্রোপেনটা 10% তৈরি হয়েছিল। উৎপাদের পরিমাণ কেন ভিন্ন হয়েছে সেটার আনসারও আমরা পেয়ে গেলাম। কেন? কারণ এইখানে দেখো আমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, তো এটা 90 আর 10 কেন হইলো, এটা 50-50 তো হইতে পারে, তাই না? তো উৎপাদের পরিমাণ কেন এটা বেশি হয়, কেন এটা কম হয়, মার্কোনিকভ কিসের ভিত্তিতে এটা বলছে, নিশ্চয় আন্দাজি বলে নাই, সেটার আনসার এখন আমরা পেয়ে গেলাম। কারণ হাইড্রোজেন আয়ন যখন কার্বনে অ্যাটাক করে তখন দেখা যায় 2 ডিগ্রি কার্বোক্যাটায়নও হয়, 1 ডিগ্রি কার্বোক্যাটায়নও হয়। তো আমরা জানি কার্বোক্যাটায়নগুলোর স্থিতিশীলতার ক্রম অনুযায়ী 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা বেশি স্থিতিশীল, সেই কারণে 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের সাথে নিউক্লিওফাইল বা ব্রোমিন গুলো বেশি বেশি যুক্ত হয়ে এই যৌগটাই বেশি বেশি তৈরি করবে। এবং পরীক্ষা করে দেখা গেছে প্রায় 90% যৌগ এটা হয়, 10% হয় এটা। ঠিক আছে, তাহলে আমরা মার্কোনিকভ নিয়মটা আশা করি বুঝে গিয়েছি A to Z। ঠিক আছে, আমি আবার একটু বলছি। প্রথমে মার্কোনিকভ নিয়ম শুধুমাত্র কাদের বেলায় খাটবে, অপ্রতিসম অ্যালকিন সাথে অপ্রতিসম বিকারক, এদের যুদ্ধ বিক্রিয়ার সময় মার্কোনিকভ নিয়ম ফলো হয়। এদের যুদ্ধ বিক্রিয়ার ফলে কোন যৌগটা বেশি তৈরি হবে সেটা মার্কোনিকভ নিয়ম আমাদেরকে বলে দিবে। মার্কোনিকভের নিয়মের সামারিটা হচ্ছে তেলে মাথায় তেল দেওয়া অথবা বড়লোককে আরো বড়লোক বানাই দেওয়া। তার মানে দ্বিবন্ধনযুক্ত কার্বন দুইটা, দ্বিবন্ধনের পাশে যে দুইটা কার্বন থাকবে সেই দুইটা কার্বনের মধ্যে যেই কার্বনে হাইড্রোজেন বেশি থাকবে সে বড়লোকের সাথেই আবার হাইড্রোজেনটা দিয়ে তাকে আরো বড়লোক বানাই দিবা, আর ব্রোমিনটা অন্য জনের সাথে দিবা। তাহলে এই যৌগটা হবে তখন মেইন উৎপাদ। তো এই বিক্রিয়াটা সাধারণত 3টা ধাপে ঘটে। কয়টা ধাপে ঘটে? 3টা ধাপে। প্রথম ধাপে HBr যেটা আমরা দিয়েছি বিকারক, সেটা ভেঙে গিয়ে H+ আর Br- হবে, ইলেকট্রোফাইল হবে, নিউক্লিওফাইল হবে। দ্বিতীয় ধাপে ইলেকট্রোফাইলগুলো ইলেকট্রনের মধ্যে আকৃষ্ট হবে, তখন দ্বিতীয় ধাপে H+ আয়নগুলো এই যে দ্বিবন্ধনের পাশে যে দুইটা কার্বন আছে ওদের কাছে তো ইলেকট্রন বেগের ঘনত্ব বেশি, তখন H+ আয়নটা 1 নাম্বার কার্বন 2 নাম্বার কার্বন দুইটাতেই অ্যাটাক করবে। যখন H+ আয়নটা 1 নাম্বার কার্বনে অ্যাটাক করে তখন 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়,
যখন H+ আয়নটা 2 নাম্বার কার্বন অ্যাটাক করে তখন 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়। তো আমরা জানি 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা বেশি স্থিতিশীল, সেই কারণে ব্রোমিনগুলো নিউক্লিওফাইলগুলো যখন আসবে তখন তারা বেশি বেশি 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটাকে পাবে। সেই জন্য ব্রোমিনগুলো 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদটি তৈরি করবে। আর যেহেতু 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা বেশি স্থিতিশীল, সেই কারণে 2-ব্রোমোপ্রোপেনটা এটা বেশি পরিমাণে পাওয়া যাবে, এইটা আমাদের প্রধান উৎপাদ হবে। এটা ছিল আমাদের শিক্ষার্থী বন্ধুরা, এটা মার্কনি-কোভেন নিয়মের A to Z আলোচনা ছিল আমাদের। আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি। যদি তারপরেও কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমাকে নক করবে। আমি প্রয়োজনে এটা নিয়ে আবার ক্লাস নিব, তোমাদেরকে আবার খুঁটিনাটি যা যা প্রশ্ন আছে সেগুলো ক্লিয়ার করে দিব। তো এই ছিল আজকের মতো আলোচনা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আমি আর্য স্যার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।